ত্রেতাযুগ থেকে কলিযুগ, যখনই রাবণের মতো দুষ্টের আগমন হবে, বারে বারে মর্তে রামের আবির্ভাব হবে কোনো না কোনো অবতার রূপে। এখানে যেহেতু শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, তাই ছোট্ট রাম অবতারেই উনি পূজিত হন এই মন্দিরে। হাঁটুর জোর আছে যতদিন, ঘুরে নিন ততদিন। আজকের পর্ব শুরু করব শ্রীরাম জন্মভূমি অযোধ্যাকে নিয়ে। সত্যি কথা বলতে, জয় শ্রীরাম কথাটি সনাতন ধর্মের ভক্তি নাকি রাজনৈতিক ময়দানের বলি, এই নিয়ে আমার এই ভিডিও নয়। আজকের ভিডিও সেই জায়গাকে নিয়ে, যেই জায়গাকে ঘিরে রাজনৈতিক চর্চা এবং ধর্মের চর্চা তুঙ্গে। সেই রাম জন্মভূমি অযোধ্যাকে নিয়ে আজকের এই পর্ব। রাম মন্দির তৈরির ইতিহাস আর কুম্ভমেলা দর্শনে বেরিয়ে কিভাবে কোন পথে অযোধ্যা পৌঁছাবেন এবং মহাকুম্ভের চাপে অযোধ্যা মন্দিরের কি অবস্থা, এই সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে রাম মন্দির নিয়ে কিছু কাহিনী আমরা শুনে নেব, তারপর আসব বাকি তথ্যে। সনাতন ধর্মের মানুষ হয়ে রাম মন্দির নিয়ে কিছু কথা আমাদের জেনে রাখা উচিত। স্মার্টফোন আর স্মার্ট টিভি ব্যবহারকারীর যুগে আমাদের মনোভাবটাও স্মার্ট হওয়া প্রয়োজন। কথিত আছে, যে ভূমিতে কখনোই যুদ্ধ হয় না সেই ভূমির নাম অযোধ্যা। কিন্তু আজকের এই অযোধ্যা প্রায় 500 বছর ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অধিকার নিয়ে করে যাচ্ছে লড়াই। সনাতন ধর্মী মানুষদের মুখে একটাই সোচ্চার দাবি, রামলালাকে তার ঘর এবং মন্দির দুটোই ফিরিয়ে দিতে হবে। আজকের ফ্রি ফায়ারে গুলিমারা প্রজন্ম হয়তো জানেই না এই সোচ্চার দাবিটা কিসের। রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে কিসের এত ধর্মীয় সমাবেশ, এত জটিলতা, এত বিড়ম্বনা। অযোধ্যার রাম মন্দিরে আসতে হলে তার ইতিহাস জানাটা প্রয়োজন প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের, প্রত্যেকটা ভারতবাসীর। এই ইতিহাস জানতে হলে ফ্ল্যাশব্যাকে যেতে হবে অনেকটা পেছনে। সালটা তখন 1528। ভারতবর্ষ তখন এশিয়ার বিখ্যাত মুসলিম সম্রাট এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মীর জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আওতায়। মধ্যযুগীয় ইতিহাস বলে মুঘল, তুঘলক, লোধি বংশ এরা হলো ভিনদেশ থেকে আগত লোকজন, যারা বিভিন্ন সময় ভারতবর্ষে এসে দেশীয় শাসকদের যুদ্ধে হারিয়ে নিজ নিজ বংশের রাজত্বকাল স্থাপন করেছে। ধ্বংসস্তূপে পরিণত করেছে অসংখ্য হিন্দু মন্দির এবং স্থাপত্য। চেষ্টা চালিয়ে গিয়েছে ভারতবর্ষের সনাতন ধর্মকে মুসলিম ধর্মে রূপান্তরিত করার। তৎসময় এই বাবরের সেনাপতি ছিলেন বাকি তাসকান্দি, যিনি মীরবাকি নামে ইতিহাসের বইয়ের পাতায় বিশেষভাবে পরিচিত। তিনি একটি মসজিদ নির্মাণ করলেন, ঠিক যেইখানে ছিল শ্রী রামলালার জন্মভূমি, বাসস্থান এবং রাম মন্দির। প্রায় 1528 সালে মন্দিরকে ধ্বংসস্তূপে পরিণত করে মসজিদ নির্মাণ করে তার নাম দিলেন বাবরি মসজিদ। শাসক তার ক্ষমতা দিয়ে জনগণকে হয়তো দাবিয়ে রাখতে পারে, কিন্তু ঈশ্বরের প্রতি তাদের আবেগ, ভক্তি, শ্রদ্ধাকে কি আদৌ আটকে রাখা সম্ভব? মুঘল যুগে রাম মন্দিরের পাশাপাশি আরও অনেক হিন্দু মন্দির এবং স্থাপত্যকে ধ্বংস করে তৈরি করা হয়েছে মুঘল স্থাপত্যের নানা প্রতিচ্ছবি, যেমন মথুরার শ্রীকৃষ্ণের জন্মভূমি, কংসের কারাগারে ঔরঙ্গজেবের দরগা, বারাণসীর গন্নাপি মসজিদ। 1528-এর পর প্রায় 190 বছর পর, সালটা ছিল তখন 1717। জয়পুরে তখন রাজ করেছিলেন দ্বিতীয় জয় সিং। বাবরি মসজিদ চত্বরে একটি চাবুতারা নির্মাণ করলেন। রামলালাকে রেখে তার পূজা আবার শুরু হলো, যেটা আজও বর্তমান সেই একই জায়গায়। এর ঠিক 96 বছর পর, সালটা তখন 1814। ফৈজাবাদ, যার বর্তমান নাম অযোধ্যা ক্যান্টনমেন্ট, এক ইংরেজ অফিসার তার জার্নালিজম লেখনীর মাধ্যমে প্রকাশ করলেন বাবরি মসজিদের ভেতরের কারুকার্য হুবাহু মিলে যায় হিন্দু স্থাপত্যশৈলীর সাথে। এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর মঙ্গলকারী এবং অমঙ্গল বিনাশী রামলালাকে তার ঘরে ফেরানোর সোচ্চার দাবি উঠে পুরো দেশ জুড়ে। ঠিক তার 40 বছর পর, সালটা তখন 1855। দিল্লির কাছে অবধের নবাব তখন নবাব ওয়াজিদ আলী শাহ। অবধের নবাবের শাসনকালে অযোধ্যায় হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হলো সামাজিক অশান্তি। তার কারণস্বরূপ জানা যায়, রাম মন্দিরের ভেতরে হিন্দুদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই অশান্তি থামাতে 1859 সালে তৎকালীন ইংরেজ সরকার রামলালার চাবুতারা এবং বাবরি মসজিদের মাঝে লাগিয়ে দেয় তার কাটা। তার ঠিক 30 বছর পর 1885 সালে এই মন্দিরকে ঘিরে জটিলতার মামলা ওঠে পরাধীন ভারতের ফৈজাবাদ কোর্টে। সনাতন ধর্মী মানুষের সোচ্চার দাবি ছিল রামলালার অস্থায়ী চাবুতারাকে সরিয়ে স্থায়ী মন্দির নির্মাণ করতে হবে, কিন্তু তৎকালীন আইনি ব্যবস্থা এই স্থায়ী মন্দির নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে। 1934 সাল এই বিবাদ আবারও
দুই সম্প্রদায়ের মধ্যে সামাজিক অশান্তি গড়ে তোলে এবং এই অশান্তির জেরে বাবরি মসজিদের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন ইংরেজ সরকার বাবরি মসজিদে মুসলিমদের নামাজ পড়া নিষেধাজ্ঞা জারি করে। পরাধীন ভারতবর্ষে একদিকে চলছে দেশ স্বাধীনের লড়াই, আর অন্যদিকে চলছে রামলালার স্থায়ী মন্দির নির্মাণের লড়াই। 1947 সাল স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীনতার দরজা ভেঙে ফেলল, কিন্তু তৎকালীন সরকার এই ব্যাপার নিয়ে কোনোরকম কোনো মাথা ব্যথাই নেননি। তখন ভারতবর্ষের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ করেছে পণ্ডিত জওহরলাল নেহেরু। স্বাধীনতার 2 বছর পর, সালটা তখন 1949। সেই সময় সকল মানুষের মধ্যে একটা খবর ছড়ালো, বাবরি মসজিদের ভেতরে শ্রী রামচন্দ্রের মূর্তি পাওয়া গিয়েছে। আবারও শুরু হলো দুই সম্প্রদায়ের সামাজিক অশান্তি। পরিস্থিতি এত জটিল হয়ে গিয়েছিল যে পুনরায় ফাইজাবাদ কোর্টের নির্দেশে বাবরি মসজিদে তালা ঝুলে পড়ল। এরপর শুরু হলো দীর্ঘদিনের আইনি লড়াই। হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু ছিল বাবরি মসজিদের জমির মালিকানা আসলে কাদের হাতে। এই দিকে তৎকালীন সরকার কোনোরূপ কোনো ইন্টারেস্ট না দেখিয়ে দুই নৌকায় পা রেখে চলছে, কারণ হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের ভোট ব্যাংক নিজেদের আওতায় রাখতে হবে। সালটা 1986। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর দিল্লির গদিতে ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে গদিতে বসেন রাজীব রত্ন গান্ধী। এলাহাবাদ কোর্টের নির্দেশে প্রায় 37 বছর ধরে বন্ধ বাবরি মসজিদের দরজা আবারও খুলে দেওয়া হয়, যাতে হিন্দুরা তাদের শ্রী রামলালার পুজো করতে পারে ওই একই চাবুতারাতে। সময় তখন 25শে সেপ্টেম্বর 1990। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি তার দলগত আন্দোলন হিসেবে গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা শুরু করলেন। গুজরাট থেকে রথযাত্রা আসার পথে তার রথ আটকে দেওয়া হলো বিহারে এবং তাকে গ্রেপ্তার করা হলো। 30শে অক্টোবর 1990 সাল অযোধ্যায় করসেবকের জমায়েত ঘটল। করসেবক হলো তারা যারা হিন্দু ধর্মকে রক্ষা করার আন্দোলনে বিশেষ সক্রিয়ভাবে জড়িত। ঠিক সেই বাবরি মসজিদের ওপরে সনাতন ধর্মের পতাকা প্রথমবারের মতো উত্তোলন হলো। প্রশাসন তাদের আটকানোর চেষ্টা করে। গোটা অযোধ্যা ভূমি জুড়ে জারি হয় কারফিউ, কিন্তু তাতেও কোনো ফলপ্রাপ্তি না হওয়ায় তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব করসেবকের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়, যাতে প্রায় 55 জন করসেবকের মৃত্যু হয়, যেটা সরকারি খাতায় 17 জনের উল্লেখ রয়েছে। 6 ডিসেম্বর 1992 সাল তৎকালীন ভারতের নবম প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির গদিতে বসে পিভি নরসিংহা রাও এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয় কল্যাণ সিংহ। এই দিনে প্রায় লক্ষাধিক করসেবক বাবরি মসজিদের সামনে আন্দোলন করেন এবং সেই মসজিদের 3টি গম্বুজ ধ্বংস করে দেয়। এই ঘটনার পর পুরো উত্তরপ্রদেশ জুড়ে শুরু হয় দাঙ্গা হাঙ্গামা এবং জারি হয় প্রেসিডেন্ট রুলস, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাতে আহত এবং নিহত হয় বহু মানুষ। 90-এর দশকে যখন ভারতীয় জনতা পার্টি দিল্লির গদিতে বসে, তখন তাদের সত্তা স্থাপনের মূল কেন্দ্রবিন্দু ছিল অযোধ্যায় রাম মন্দির নির্মাণ। এই সব দাঙ্গা হাঙ্গামার পরেও 27শে ফেব্রুয়ারি 2002 সালে অযোধ্যা থেকে পুজো সেরে করসেবকেরা সবরমতী এক্সপ্রেসে আহমেদাবাদ যাচ্ছিল। গুজরাটের গোধ্রার কাছে 2টো বগি জ্বালিয়ে দেওয়া হয়, যাতে প্রায় 59 জন হিন্দু করসেবক মারা যায়। প্রথমে এই দুর্ঘটনাকে ভারতীয় রেলের ত্রুটি হিসেবে দেখানো হলেও নানা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে অবশেষে 2011 সালে ট্রায়াল কোর্ট কমিশনের অনুসন্ধানকে গুরুত্ব দিয়ে নানাবতী মেহতা কমিশন তাদের প্রতিবেদনে এই সিদ্ধান্তে উপনীত হয় যে ঘটনাটি আসলে একটি পূর্ব পরিকল্পিত কাজ ছিল। ট্রেন পোড়ানোর ঘটনায় 31 জনকে দোষী সাব্যস্ত করেন এবং 2017 সালে গুজরাট হাইকোর্টও এই দোষী সাব্যস্ততা বহাল রাখে। আইনি লড়াই, সামাজিক নির্যাতনের লড়াই আর সনাতন ধর্মী মানুষের আবেগ সব কিছুকে গুরুত্ব দিয়ে অবশেষে 9 নভেম্বর 2019 সালে সুপ্রিম কোর্ট অযোধ্যার রামভূমিতে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় এবং একই সাথে মসজিদ নির্মাণের বিকল্প জমি খোঁজারও আদেশ দেন। এই নির্দেশের পর 5 ফেব্রুয়ারি 2020 সালে 15 জন সদস্যকে নিয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নির্মাণ করে রাম মন্দির তৈরির জন্য এবং বরাদ্দ করা হয় প্রায় 1200 কোটি টাকা। এর সাথে সাথে শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ এবং 22শে জানুয়ারি 2024 সালে রাম মন্দিরের আনুষ্ঠানিকভাবে দরজা খুলে যায় সনাতন ধর্মী মানুষের কাছে। আজ মানুষের ভক্তি, ভালোবাসা
আবেগের কাছে হার মানতে বাধ্য হলো দুই সম্প্রদায়ের সামাজিক দাঙ্গা হাঙ্গামা। এই ছিল রাম মন্দির তৈরির নেপথ্য কাহিনী। সময় দুপুর 2:59। কাহিনী বলতে বলতে আমাদের গাড়ি রওনা হয়েছিল কুম্ভ মেলা থেকে রাম মন্দিরের উদ্দেশ্যে। কুম্ভ মেলার নাগেশ্বর মহাদেব পার্কিং থেকে রাম মন্দিরের দূরত্ব সড়ক পথে প্রায় 170 কিলোমিটার। মাইল ফলক বলছে সুলতানপুর 11 কিলোমিটার, আমেঠি 25 কিলোমিটার এবং লাম্বুয়া 19 কিলোমিটার। আমরা যাব সুলতানপুর হয়ে, আর এটা হলো 330 নম্বর জাতীয় সড়ক। রাস্তা খুবই সুন্দর, তবে যেটা আপনাকে ব্যতিব্যস্ত করবে সেটা হলো এখানকার নো এন্ট্রি। সুলতানপুর থেকে অযোধ্যা যাওয়ার জন্য নো এন্ট্রি লেগে যায়। এই নো এন্ট্রি কখন খোলে তার কোনো উত্তর এখানকার প্রশাসনের কাছে নেই। যারা মহাকুম্ভে এসে রাম মন্দির আসার প্ল্যান করে আসছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনার সফরের তালিকায় এই রাম মন্দির শব্দটি লেখার আগে পুরো ভিডিওটা ভালো করে দেখে নিন, তারপর ডিসিশন নেবেন। আমরা কুম্ভ থেকে দুপুর 3টার সময় রওনা দিয়েছিলাম, এখন বাজে রাত্রি প্রায় 10টা। আমরা 7 ঘন্টায় কভার করতে পেরেছি মাত্র 100 কিলোমিটার। কাটকাতে এসে নো এন্ট্রিতে পড়ে এখানকার লোকাল পুলিশকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই নো এন্ট্রি কখন খুলবে তাদেরও ধারণা নেই। কাটকা থেকে 5 কিলোমিটার সোজা এগিয়ে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, তবে এই রাস্তার না আছে কোনো হদিস, পুরোটাই গুগল বাবার ভরসায় যেতে হচ্ছিল। এই রকম গ্রামের কাঁচামাটির রাস্তা আর দুই পাশে ধান ক্ষেত। সত্যি কথা বলতে এই রাস্তায় সাইকেল চলারও যোগ্য নয়। তবে এই পথে যে কেবলমাত্র আমরাই রওনা দিয়েছিলাম তা কিন্তু নয়। আমাদের সামনে এখনও 10টার মতো গাড়ি রয়েছে এবং পেছনে 100-র বেশি প্রাইভেট কার রয়েছে। মানে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না, মনে হবে যেন কোনো সিনেমা শুটিং হচ্ছে, ভিলেন নায়ককে মারতে যাচ্ছে দলবল নিয়ে। তারপরে অযোধ্যার দিকে ছাড়ছি, তো অযোধ্যায় সেই 70 কিলোমিটার বাকি, এসে তো আটকে গেলাম। দীর্ঘ 10 কিলোমিটারের কাঁচামাটির পথ চলার পর আমরা দর্শন পেলাম এই রকম সরু পাকা রাস্তার। তবে সুলতানপুর আর কাটকার নো এন্ট্রির চক্করে থাকলে তাহলে কবে পৌঁছাতাম অযোধ্যায় ভগবানই জানে। দূর দূরান্ত পর্যন্ত আপনি না পাবেন কোনো বাড়ি, না পাবেন কোনো জনবসতি, শুধু দেখতে পাবেন বড় বড় কয়েকটা গাছ আর ফাঁকা মাঠ। এক কথায় বলতে পারেন এ এক ভুতুড়ে পরিবেশ। কোন রাস্তা দিয়ে যাচ্ছি না জানে আমাদের ড্রাইভার, না জানি আমরা, একমাত্র জানে গুগল বাবা। সুলতানপুর থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা সিটির ভেতর দিয়ে কাটকা পৌঁছাচ্ছে, আরেকটা বাইপাস হয়ে কাটকা পৌঁছাচ্ছে। তবে আমরা এসেছিলাম সিটির ভেতর দিয়ে। সুলতানপুরের পর থেকে সব জায়গায় নো এন্ট্রি লেগে রয়েছে, কখন খোলে তার কোনো ইয়াত্তা নেই। আমরা কোনোরকমভাবে লোকাল লোককে জিজ্ঞাসা করে গুগল বাবার হেল্প নিয়ে পৌঁছেছিলাম সিটির ভেতর দিয়ে কাটকা পর্যন্ত। কাটকার আগে পর্যন্ত রাস্তা তো বেশ দারুণই ছিল, কিন্তু কাটকার পর যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার হদিস কারোর কাছে নেই। শুধু এইটুকুই বুঝতে পেরেছিলাম এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পৌঁছাবো। সত্যি কথা বলতে কুম্ভের হাওয়া উত্তরপ্রদেশের সব ট্যুরিস্ট স্পটগুলোতেই লেগে রয়েছে, বিশেষ করে রাম মন্দির এবং বারাণসী এই দুই জায়গায়। মানুষের ভিড় ও গাড়ির জাম সামলাতে সামলাতে এখানকার প্রশাসনও হাঁপিয়ে পড়েছে। মনের জেদে নাকি আবেগের বশে এত মানুষ রাম মন্দিরে যাচ্ছে তার উত্তর আমারও জানা নেই। তবে আমাদের গ্রুপের ভূমিকা এবং উপসংহার একটাই ছিল, এসেছি যখন অযোধ্যা ঘুরে যাবই। আমাদের মতো বাকিদেরও হয়তো উদ্দেশ্য এবং বিধেয় একটাই ছিল, রাম জন্মভূমি দর্শন করবই। তবে এখানেও নো এন্ট্রি লাগিয়ে রেখেছিল। কোনোরকমভাবে সবাই মিলে রিকোয়েস্ট করায় ছেড়েছে। মানে সিচুয়েশন দেখে একটাই কথা মনে হচ্ছে, এখানকার প্রশাসনও চায় না মানুষ কোনোভাবে বা সহজে যেন রাম মন্দিরে পৌঁছাতে না পারে। হরপ করে বলতে পারি, কুম্ভের সাথে সাথে যদি কেউ রাম মন্দিরের প্ল্যান করে থাকে আর আমাদের মতো সিচুয়েশন ফেস করে, তাহলে এই সফর আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতিটা জিনিস যদি অন ক্যামেরাতে তুলে ধরি তাহলে হয়তো একটা সিনেমা বানানো হয়ে যেত। অনেকে বলবেন আপনি কি ভয় দেখাচ্ছেন নাকি অযোধ্যা যেতে বারণ করছেন। তাদের উদ্দেশ্যে বলবো, বারণ করার আমি কেউ নয়। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু বিষয় সম্পর্কে সতর্ক করতে যাচ্ছি। এই টার্ম অ্যান্ড কন্ডিশন যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে চলে আসুন, না হলে আসার দরকার নেই। সত্যি কথা বলতে রীতিমতো আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এসব সহ্য করে আসতে চাইলে তাহলে অযোধ্যায় আপনাকে ওয়েলকাম।
রাম মন্দিরের দর্শনের কড়া মানুষের মনে এমনভাবে নাড়া দিয়েছে যে যেখান থেকে রাস্তা পাচ্ছে সেই রাস্তা দিয়েই রওনা দিয়েছে। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে, এই আবেগ, এই জেদ শুধু আমাদের মধ্যেই আটকে ছিল না, আমাদের লক্ষ্যবিন্দুর লিস্টে আরও অনেকে ছিল। তাই ভয় পাবেন না, আপনি আপনার সহযাত্রী হিসেবে আরও অনেককে পেয়ে যাবেন। যারা আসছেন সাথে শুকনো খাবার আর পরিমাণ মতো জল সাথে করে রাখবেন, কারণ এই পথে না পাবেন খাবার, না পাবেন পানীয় জল, আর না পাবেন টয়লেট। তাই এই জিনিসগুলো নেওয়ার কথা একদম গাঁটবন্ধন করে নিন। কুম্ভ মেলায় যেমন আপনাকে একটানা হাঁটতে হবে, ঠিক তেমনি এই পথে আপনাকে ধৈর্য ধরে একটানা গাড়িতে বসে থাকতে হবে। তবে এইটুকু কষ্ট করতে পারলে রাম জন্মভূমি অযোধ্যা আপনাকে নিরাশ করবে না। যারা ভাবছেন কুম্ভ থেকে দুপুরে গাড়ি ছেড়ে রাম মন্দির দর্শন করে পরের দিন সকালে বারাণসী পৌঁছে যাব, এই রকম প্ল্যান করে যারা আসছেন তাদের বলবো আপনি ভুল ধারণা নিয়ে হাঁটছেন। আমরাও এই প্ল্যানেই এসেছিলাম, কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, রাম মন্দিরে কখন পৌঁছাবো তার উত্তরই আমাদের জানা নেই। প্রাইভেট কার নিয়ে রাম মন্দির দর্শন করতে চাইলে একটা গোটা দিন হাতে রাখবেন, না হলে কিন্তু ফেঁসে যাবেন। সময় রাত্রি 12:40। রাম মন্দির এখনও প্রায় 20 কিলোমিটার বাকি, আর আমরা দাঁড়িয়ে আছি পূর্ববর্তী নামে একটা জায়গায়। এখানকার টেম্পারেচার 13 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সাথে আরও কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের পেছনের গাড়িগুলো সামনের দিকে এগোচ্ছে। এখানে ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে। তবে এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, এরাও জানে রাস্তার কি পরিস্থিতি চলছে, তাই এরা জোরপূর্বক দাঁড় করিয়ে খাওয়াচ্ছে। যেহেতু এত রাত হয়ে গিয়েছে, তাই রান্নার ঝামেলা আজ আর নেব না, এখানেই খেয়ে নেব। শুধু কুম্ভ মেলা প্রাঙ্গণে নয়, এখানকার বিভিন্ন জায়গায় ফ্রিতে খাবার দেওয়ার জন্য আখড়া দেওয়া হয়েছে এই রকম খিচুড়ি। তবে খাবারের মান নিয়ে চর্চা না করাই ভালো। এত রাতে খাবার পাচ্ছি, এর থেকে আর বড় কিছু হয় না। মাইলস্টোন বলছে অযোধ্যা 17 কিলোমিটার, অযোধ্যা ধাম 27 কিলোমিটার এবং গোরখপুর 158 কিলোমিটার। আমরা যাব অযোধ্যা ধামে। খাবার খেয়ে আমরা রওনা হলাম অযোধ্যার উদ্দেশ্যে। তবে এই শেষ পথটুকু মোটামুটি ভালো। আবারও বলছি, রাম মন্দির প্ল্যানের খাতায় অ্যাড করার আগে এই ভিডিওটা পুরোটা দেখে নিন, তারপর ভেবে চিনতে অ্যাড করবেন। সময় ভোর 3:30। অবশেষে দীর্ঘ 12 ঘন্টা 30 মিনিটে 170 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম রাম জন্মভূমি অযোধ্যাতে। গাড়ি এর থেকে বেশি যেতে দেবে না, বাকি রাস্তাটা আমাদের পায়ে হেঁটেই কভার করতে হবে। এই দিকে সামনে রয়েছে রাম মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই দিক দিয়ে ওভারব্রিজ ক্রস করে আমরা এলাম। আমাদের মতো বাকি গাড়ির লোকেরাও এখানেই নেমে গিয়েছিল রাম মন্দিরে যাওয়ার জন্য। এই পথ ধরেই সোজা প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মতো পথ আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। রাম মন্দিরে যাওয়ার পথে পেয়ে যাবেন সুলভ শৌচাগার। এই পথে যাওয়ার সময় এখানে আশেপাশে যে কোটা দোকান রয়েছে তাদের প্রত্যেকটা শাটারে এই রকম সব চিত্র দেখতে পাবেন। এই পথেই যেতে যেতে পেয়ে যাবেন এটিএম। নর্মাল সময়ে এই রাস্তায় গাড়ি আসতে দেয়, এখন কুম্ভের চাপে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে বর্তমানে এই রাস্তায় গাড়ি ঢুকতে দেয় না। প্রাইভেট কারের পার্কিং রয়েছে ঠিক এই দিকে। সময় ভোর 4:02। আমরা অবশেষে হাজির হলাম রাম মন্দিরের সামনে। তবে রাম মন্দিরে প্রবেশ করতে হলে এই ব্যারিকেড দিয়ে সামনের দিকে এগিয়ে ঘুরে এসে প্রবেশ করতে হবে। এই হচ্ছে রাম মন্দিরের অবস্থা। এত ভোরেও এত ভক্তবৃন্দের ভিড়ে জর্জরিত রাম মন্দির। এই ব্যারিকেডই বলে দেয় কুম্ভের কারণে রাম মন্দিরে ঠিক কোন লেভেলের ভিড় হয়ে থাকে। মন্দিরের গেট খোলার সময় যেহেতু বাকি রয়েছে, তাই ঠিক করেছিলাম এই শীতমুখর ভোরে সকালের চা পর্বটা সেরে মন্দিরে প্রবেশ করব। মন্দিরের পাশে খাবারের দোকান, থাকার হোটেল সবটাই পেয়ে যাবেন। তবে এখানকার লোকাল লোকের মুখ থেকে শুনে যেটা জানতে পারলাম, এখানে সম্পূর্ণ নিরামিষটাই চলে। এটাই হলো মন্দিরের মূল গেট, আর গেটের সামনে ভিড়টা ঠিক এই রকম। ত্রেতাযুগ থেকে কলিযুগ, যখনই রাবণের মতো দুষ্টের আগমন হবে, বারে বারে মর্তে রামের আবির্ভাব হবে কোনো না কোনো অবতার রূপে, আর বিনাশ করবে এই রকম হাজারো রাবণকে। মঙ্গলকারী আর অমঙ্গল বিনাশী শ্রী রামচন্দ্রের জন্মভূমি নিয়ে প্রায় 500 বছর ধরে চলে আসা সংঘাতের শেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা পায় এই অযোধ্যা ভূমিতে।
এই প্রতিষ্ঠিত রাম মন্দিরে লক্ষ লক্ষ সনাতন ধর্মীর মানুষ হাজির হয়েছে এই রাম জন্মভূমি অযোধ্যায়। রাম মন্দিরে আসার সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হল অযোধ্যাধাম জাংশন। অযোধ্যাধাম জংশন থেকে রাম মন্দিরের সড়কপথে দূরত্ব প্রায় 2 কিলোমিটার। মাথায় পুডলি পোডলা নিয়ে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, তবে এটা সনাতন ধর্মী মানুষ হিসেবে শ্রীরামের প্রতি ভালোবাসা। কুম্ভ মেলার পাশাপাশি আপনি রাম মন্দিরেও এলে অখণ্ড ভারতের দর্শন পাবেন। যা ভিড় রয়েছে জানি না মূল মন্দির পর্যন্ত পৌঁছাতে কতটা সময় লাগবে। লাইন যতই সামনের দিকে এগোচ্ছে মানুষের কণ্ঠস্বর থেকে একটাই স্লোগান বের হচ্ছে, জয় শ্রীরাম। আর তার সাথে সাথে এই রকম সুন্দর মুহূর্তকে 6 থেকে 8 ইঞ্চির স্ক্রিনে ক্যামেরাবন্দি করার জন্য প্রত্যেকের পকেট থেকে বের হচ্ছে স্মার্টফোন। ভেতরে জুতো, ফোন, ব্যাগ এগুলো রেখেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে, তবে নিরাপত্তা কিন্তু বেশ কড়াই রয়েছে। দুই দিকের ওয়ালগুলো দেখুন, সুন্দরভাবে সাজানো হয়েছে, তবে এখনও অনেক কাজই বাকি আছে। একটা সমীক্ষায় দেখেছিলাম পাহাড় আর সমুদ্র ভ্রমণের পর কেদারনাথ বলুন, বদ্রীনাথ বলুন, অমরনাথ বলুন আর আদি কৈলাস বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলুন, এই সমস্ত তীর্থক্ষেত্রে কিন্তু ইয়াং জেনারেশনের ভিড় সব থেকে বেশি। ছোটোবেলা থেকেই শুনে আসছি তীর্থ মানুষ বয়সকালেই করে। এটা কতটা যুক্তিযুক্ত তা আমার জানা নেই, আর এই নিয়ে কোনো রকম কোনো সমালোচনাও করতে চাই না। আমার যেটা মনে হয়, ইয়াং বয়সে পা চলতে চলতে তীর্থ করে নিন, তা না হলে বুড়ো বয়সে পা হাত চলবে না। যেগুলো বেশি পথ হাঁটার তীর্থ সেগুলো হয়তো আর ঘুরতে পারবেন না। তাই বলবো, হাঁটুর জোর আছে যতদিন, ঘুরে নিন ততদিন। নর্মাল লাইন শেষ হলো, এবার শুরু হবে ব্যাগ চেকিংয়ের লাইন। আপনি ছোট বড় যেই ধরনেরই ব্যাগ নিয়ে আসুন না কেন, এই ব্যাগ স্ক্যানারে ব্যাগ স্ক্যান করার পরেই ভেতরে প্রবেশ করতে দেবে। রাম মন্দির দর্শনের সময়টা একটু বলে রাখি। নর্মাল সময়ে প্রতি সোম থেকে শুক্র সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, 7:30 পর্যন্ত খোলা থাকে। আর প্রতি রবিবার সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 7:30, 8টা পর্যন্ত খোলা থাকে। কুম্ভমেলার চাপে দর্শনার্থীর ভিড় থাকার কারণে ভোর 4:30 থেকে রাত্রি 10টা, 11টা পর্যন্ত খোলা থাকে। এই দিকে রয়েছে জুতো রাখার র্যাক, আর ব্যাগ রাখার লকার রয়েছে ঠিক এই দিকে। জুতো রাখার র্যাকের সামনেই রয়েছে বসার জায়গা, যেখানে বসে একটু বিশ্রাম করে নিতে পারবেন। জুতো এখানে আপনি রাখতে পারবেন, তাক করা আছে, তবে জুতো রাখাটাও কিন্তু একেবারে বিনামূল্যে। এই দিকে রয়েছে ডিপোজিটের কাউন্টার অর্থাৎ জমা করার লাইন, আর উল্টো দিকে রয়েছে কালেক্ট করার কাউন্টার অর্থাৎ সংগ্রহ করার লাইন। জুতো কাউন্টারে জমা করার পর এই রকম টোকেন দেয়, এই টোকেন কিন্তু গুছিয়ে রাখবেন, হারিয়ে গেলে জুতো ফেরত পাবেন না। এই মন্দিরে আরতিও হয়ে থাকে, সকাল, দুপুর, সন্ধে এই 3 টাইমেই হয়ে থাকে। সময় সারণী আমি আবার স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে রাখলাম। আরতি দেখার জন্য আপনাকে আগের থেকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাইড থেকে পাস কালেক্ট করতে হবে, তারপর আপনি আরতি দেখতে পারবেন বা ওখানে যেতে পারবেন। সামনেই রয়েছে নিরাপত্তার কড়া ব্যারিকেড, যার পথ থেকে কোনো রকম কোনো ইলেকট্রনিক ডিভাইস, মাদকজাত দ্রব্য থেকে শুরু করে কোমরের বেল্ট, পিন বা পেন কোনো কিছুই সাথে করে নিয়ে যেতে পারবেন না। এখানে লকার রুমে সব কিছু জমা করতে হবে, তারপরেই দর্শন করতে পারবেন রামলালার। অনেকে বড় বড় লাগেজ নিয়ে আসেন, চাইলে নিয়ে আসতে পারেন। এখানে লকার রুমে বড় ব্যাগ রাখারও ব্যবস্থা রয়েছে। এখনকার মতো এইটুকুই, বাকিটা মন্দির দর্শন করে ফিরে এসে সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। রামলালা দর্শন সেরে সবাই এই দিক দিয়ে আসছে, আমরাও এই দিক দিয়েই এসেছি। আর এখানে রয়েছে একটা বড় বিশ্রামাগার, এটা ব্যাগ রাখার লকারের ঠিক পাশেই রয়েছে। ব্যাগপত্র রেখে সোজা 4 থেকে 500 মিটার হেঁটে আপনাকে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। সেখানে আপনাকে চেক করা হবে, তবে এই চেকিং এবং মূল মন্দিরে প্রবেশের জন্য মহিলা এবং পুরুষের লাইন সম্পূর্ণ আলাদা। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, এবং ভুল করেও মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা করবেন না, কারণ খুব কড়াকড়িভাবেই চেকিং করা হয়।
ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা নেই, কেবলমাত্র রামলালাকে দর্শন করে আপনাকে ফিরে আসতে হবে। তবে ফেরার পথে ফ্রিতে রাম মন্দিরের প্রসাদ প্রত্যেক দর্শনার্থীর হাতে দেওয়া হচ্ছে। মন্দিরের ভেতরের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন, চোখ ধাঁধানো কারুকার্যময় সব শ্বেতপাথরের কাজ, যেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মন্দিরের দেওয়ালে রামায়ণের নানা কাহিনী আর তার সাথে রামের প্রতিকৃতি নানান কিছু দেওয়ালে চিত্রের আকারে ফুটিয়ে তোলা হয়েছে। লকারে সব কিছু জমা করে এই দিক দিয়ে যেতে হবে মূল মন্দিরে। ব্যাগ ঠিক যেই দিকে জমা করবেন ঠিক তার উল্টো দিক দিয়ে কালেক্ট করতে হবে। ভেতরে কিন্তু নিরাপত্তা চরম, 2 বার সার্চ করা হয় পুরুষ এবং মহিলা উভয় পক্ষকেই। প্রচলিত আছে 7 কাণ্ড রামায়ণ: বালাকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। এই সব কাণ্ডের বিভিন্ন মূর্তি দেখতে পাবেন নবনির্মিত রাম মন্দিরের দেওয়ালে। সত্যি কথা বলতে মন্দিরটি এমনভাবে বানানো হয়েছে আপনি বাইরের থেকে কোনোভাবেই দেখতে পাবেন না। আর আমাদের মায়াপুরের নতুন ইস্কন মন্দিরের মতোই মূল মন্দিরের গর্ভগৃহে মূর্তি বসিয়ে জাস্ট উদ্বোধন করে দিয়েছে। তবে এখনও বহু কাজ বাকি। পুরো মন্দির দর্শন করতে যা সময় লেগেছে তার থেকে বেশি সময় অতিবাহিত করেছি মন্দিরে প্রবেশের পূর্বে লাইনে দাঁড়িয়ে। ভেতরের ব্যবস্থা খুবই ভালো, কাউকে বেশি সময় দাঁড়াতে দিচ্ছে না। রাম মন্দিরের ভেতরে যে পাথরের বিগ্রহ রয়েছে সেই শিলাখণ্ড 3 জায়গা থেকে সংগ্রহ করা হয়েছিল। নেপালের পোখরা থেকে 2টি, রাজস্থান থেকে 3টি এবং কর্ণাটক থেকে 3টি। এর মধ্যে কিছু শিলা রিজেক্ট করা হলেও বাকি শিলার ব্যবহার করে তৈরি করা হয়েছে রামলালার বিগ্রহ। এখানে যেহেতু শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, তাই ছোট্ট রাম অবতারেই উনি পূজিত হন এই মন্দিরে। অযোধ্যার রাম মন্দির ছাড়াও আরও অনেক কিছু দেখার রয়েছে, তবে আমার হাতে সময় কম থাকার কারণে আমার যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা দর্শন সেরেই ফিরে যাব। তবে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কি কি দেখতে পারবেন, যাতে এখানে এলে কোনোরকম কোনো অসুবিধা না হয়। হনুমানগড়ি, দশরথ মহল, কনক ভবন, নয়াঘাট এবং লতা মঙ্গেশকর চক। এই জুতো সংগ্রহের জায়গার ঠিক পাশেই রয়েছে লেডিজ এবং জেন্টসের আলাদা আলাদা অনেকগুলো বাই টয়লেট। আর এই দিকে রয়েছে সানবাসেরা। রাম মন্দিরে এসে যদি থাকার হোটেল না পান তাহলে রাম মন্দিরের এক্সিট পয়েন্টের দিকে চলে আসবেন, এখানে ফ্রিতে থাকতে পারবেন। মানে উত্তরপ্রদেশ সরকার কুম্ভমেলার পাশাপাশি বাকি তীর্থক্ষেত্রগুলোতেও বিনামূল্যে রাত কাটানোর ব্যবস্থা করে রেখেছে। মানে কতটা প্ল্যান করে সব কিছু রেডি করে রেখেছে ভাবুন একবার। আমরা সামনের দিক দিয়ে রাম মন্দিরে প্রবেশ করেছি, পেছনের দিক দিয়ে বাইরে যাচ্ছি। মন্দিরে প্রবেশদ্বার এবং বাহিরদ্বার দুটোই কিন্তু আলাদা। আমরা মন্দিরে যখন প্রবেশ করি তখন ছিল অন্ধকার। এখন দিনের আলো ফোটার জন্য পূব আকাশে সূর্যমামা তার প্রস্তুতি পর্ব নিচ্ছে। এই যে সূর্য ওঠার আগের মুহূর্তে এই যে লালচে আকাশের দৃশ্য, এটা কিন্তু সত্যিই দারুণ সুন্দর দেখতে লাগে। মন্দিরে আসার সময় এই পথে কিন্তু টোটো চলাচল করে, তবে সাথে যদি এই রকম কুলি সাহেব থাকে তাহলে আর টোটোর দরকার পড়ে না। আমরাও দর্শন সেরে ফিরছি, এখনও বহু মানুষ যাচ্ছে রামলালার দর্শনে। সবশেষে একটাই কথা বলবো, কুম্ভের জনসমারোহে যখন গা ভাসানোর প্রস্তুতি এবং ডিসিশন দুটোই নিয়েছেন, যদি হাতে সময় থাকে তাহলে রাম মন্দিরেও চলে আসুন, কারণ জামের চক্করে আপনার অনেকটাই মূল্যবান সময় নষ্ট হবে। হাতে সময় কম থাকলে আগে প্রায়োরিটি লিস্টে প্রথমেই রাখুন কুম্ভকে, তারপর রাম মন্দির এবং বারাণসীকে, কারণ এই দুটো জায়গা আপনি চাইলে পরে ঘুরে যেতে পারবেন, কিন্তু মহাকুম্ভ এই জীবনে আর সম্ভব নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।